বন্ধুরা, এর আগে বেতাল এবং চন্দ্রগুপ্তের দশম অধ্যায়টি তোমাদের শুনিয়েছিলাম। আজ একাদশ অধ্যায়ের গল্প তোমাদের শোনাব। পুণ্যপুর নগরে বল্লভ নামে এক প্রজাপালক রাজা ছিলেন। প্রজারা তাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করত। দান ও সৎ কাজেই তার জীবন কাটত। মন্ত্রীর নাম ছিল সত্যপ্রকাশ। একদিন মন্ত্রীকে ডেকে বললেন, ভেবে দেখলাম রাজা হয়েও যদি কেবল পরের জন্যই খেটে মরি, তবে রাজা হয়ে লাভটা কি? আমার সব রকম ভোগ সুখ করার ক্ষমতা আছে। এই পৃথিবীতে এসে আমোদ আহ্লাদি যদি না করলাম, তবে আর রাজা হওয়ার কেন? তাই আমি ঠিক করেছি, এখন থেকে নিজেকে সুখ সাগরে ভাসিয়ে দেব। আমার সব কাজ এখন থেকে তুমি করবে। মন্ত্রী সম্মত হলেন বটে, তবে খুবই চিন্তায় পড়ে গেলেন। একজন মন্ত্রীর পক্ষে কি রাজকার্য পরিচালনা করা সম্ভব? রাজার যে বিচার বুদ্ধি ও ধৈর্য আছে, তা কি আমার আছে? যাই হোক, একান্ত বাধ্য হয়েই তিনি রাজকার্য চালাতে লাগলেন, কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে পড়লেন। নিজ গৃহে বসে তিনি এক মনে এই সবই চিন্তা করছিলেন। এমন সময় তার স্ত্রী লক্ষ্মী দেবী সেখানে উপস্থিত হয়ে স্বামীর এই ভাবান্তর লক্ষ্য করে চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে তোমার? সবসময় দেখি একাগ্র মনে কি ভাবছো? তুমি তো আগে এরকম ছিলে না। মন্ত্রী সত্যপ্রকাশ তখন বলল, তুমি তো জানো রাজা সব কার্য ভার আমার উপর ছেড়ে দিয়ে নিজে জীবনকে উপভোগ করছেন। রাজ্যে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখছেন না, কিন্তু আমার পক্ষে সবকিছু করা সম্ভব হচ্ছে না। স্ত্রী তখন বললেন, দেখো, রাজকার্য চালানো তোমার কাজ নয়। অনেক দিন তো চালালে, এবার এসব ছেড়ে কিছুদিন তীর্থে ঘুরে এসো। শরীর মন দুই ভালো থাকবে। সত্যপ্রকাশ স্ত্রীর কথা মতো রাজার কাছে গিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে তার অনুমতি নিয়ে তীর্থ করতে বেরোলেন। অনেক দেশ ঘুরে দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বরে পৌঁছলেন। সেখানে রামচন্দ্রের প্রতিষ্ঠিত দেবাদিদেব মহাদেবের মন্দিরে প্রবেশ করে ভক্তি ভরে পুজো নিবেদন করে বেরিয়ে সমুদ্রের দিকে তাকাতেই এক আশ্চর্য জিনিস তিনি দেখতে পেলেন। এক অপরূপ দৃশ্য দেখলেন। সমুদ্রের ঢেউ থেকে বিশাল এক সোনার গাছ বেরোলো, আর গাছের মাথায় এক পরমা সুন্দরী মেয়ে বীণা বাজিয়ে গান করছেন। সত্যপ্রকাশ তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখতে লাগলেন। পরে সেই গাছটি আস্তে আস্তে আবার জলের নিচে তলিয়ে গেল। এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না। তাড়াতাড়ি স্বদেশের দিকে রওনা হলেন। দেশে ফিরে প্রথমেই তিনি রাজার সঙ্গে দেখা করে সমস্ত কথা বললেন। রাজা সত্যপ্রকাশকে বিশ্বাস করতেন, তাই তিনি আর কাল বিলম্ব না করে সত্যপ্রকাশের হাতে রাজ্যভার দিয়ে রামেশ্বরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মন্দিরে ঢুকে দেবাদিদেব
মহাদেবের পুজো করে মন্ত্রী সত্যপ্রকাশের কাছে যা যা শুনেছিলেন সবই দেখলেন। তবে রাজা সেই অপূর্ব দৃশ্য দেখে তাড়াতাড়ি নৌকায় করে সেখানে গিয়ে সোনার গাছে উঠে বসলেন এবং গাছটি রাজাকে নিয়ে তখনই পাতালে প্রবেশ করল। পাতালে গিয়ে সেই সুন্দরী রাজার দিকে চেয়ে বললেন, তোমার বীরত্ব সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি এখানে কেন এসেছো আর তোমার পরিচয়ই বা কি? রাজা তার পরিচয় দিতে গিয়ে বললেন, আমি পুণ্যপুরের রাজার নাম বল্লভ। তোমার রূপ ও গুণে মুগ্ধ হয়ে আমি এখানে এসেছি। সুন্দরী মেয়েটি বললেন, তোমাকে দেখে সন্তুষ্ট হয়েছি। আমি তোমার স্ত্রী হতে পারি, তবে একটি শর্ত। কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে যদি আমার সংস্পর্শে না আসো। রাজা শুনে তার প্রস্তাবে সম্মত হলেন। তখন গন্ধর্ব মতে দুজনের বিয়ে হলো। দুজনে মনের আনন্দে দিন কাটাতে লাগলেন। কৃষ্ণ চতুর্দশীতে রানী রাজাকে তার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে রানীর কাছ থেকে দূরে চলে যেতে বললেন। রাজাও কথা রাখলেন। কিন্তু চিন্তা করতে লাগলেন, রানী তাকে দিয়ে কেন এমন প্রতিজ্ঞা করিয়ে এবং আজ এই কৃষ্ণ চতুর্দশীতে তাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য কেনই বা রানী অস্থির হলো। রাজা এর কারণ জানবার জন্য বিশেষ কৌতূহলী হয়ে অন্ধকার রাত্রে হাতে তরবারি নিয়ে লুকিয়ে থেকে সব দেখতে লাগলেন। ঠিক মাঝরাতে একটা রাক্ষস এসে রানীর অঙ্গ স্পর্শ করল। রাজা আর নিজেকে ঠিক রাখতে না পেরে রাক্ষসের সামনে উপস্থিত হয়ে হুঙ্কার দিয়ে বলেন, ওরে দুরাচার রাক্ষস, তোর এতদূর স্পর্ধা যে আমার রানীর অঙ্গ স্পর্শ করছিস? এই বলে হাতের তরবারি দিয়ে তার মাথা কেটে ফেললেন রাজা। রানীর তখন আনন্দে চোখে জল এসে গিয়েছে। জলভরা চোখে রানী তখন বললেন, তুমি আমাকে বাঁচালে। আমি এতদিন রাক্ষসের জন্য জীবমৃত হয়েছিলাম। এতদিন কি যন্ত্রণা ভোগ করেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এতদিন এত যন্ত্রণা সহ্য করছো? আর তোমার প্রকৃত পরিচয়ই বা কি? রানী তখন বললেন, শোনো তবে আমার সেই দুঃখের কাহিনী। আমি গন্ধর্বরাজ বিদ্যাধরের মেয়ে। আমার নাম রত্নমঞ্জরী। আমি বাবার আদরের মেয়ে ছিলাম। বাবা যখন খেতে বসতেন তখন আমি কাছে না থাকলে তার ভালো খাওয়া হতো না। একদিন সখীদের খেলায় এতই মেতে গিয়েছিলাম যে কখন বাবার খাওয়ার সময় হয়েছে তা একদম ভুলে গিয়েছিলাম। বাবা আমার অপেক্ষায় থাকার পর ক্ষুধায় কাতর হয়ে এতই রেগে গেলেন যে আমাকে অভিশাপ দিলেন, আজ থেকে তোর বাসস্থান হবে পাতালে, আর কৃষ্ণা চতুর্দশীতে এক রাক্ষস এসে তোকে নানাভাবে কষ্ট দেবে। এই ভয়ঙ্কর অভিশাপ শুনে আমি কাঁদতে কাঁদতে বাবার পায়ে মাথা কুটতে কুটতে বললাম, বাবা, আমার সামান্য ভুলের জন্য এবং সামান্য অপরাধের জন্য অমন কঠোর শাস্তি দিলেন। তবে বলে দিন কিভাবে আমি শাপ মুক্ত হব? বাবা আমার কাতর আবেদনে সাড়া দিলেন এবং নিজেও বুঝলেন তার স্নেহের কন্যার প্রতি কি অবিচার করেছেন। তিনি বললেন, তবে জেনে রাখো তোমার শাপ মুক্তির উপায়। মহাবলশালী এক রাজা যেদিন ওই রাক্ষসকে বধ করবেন সেই দিন তুমি শাপ মুক্ত হবে। আজ আমি শাপ মুক্ত হলাম। এখন তোমার অনুমতি পেলে বাবার কাছে ফিরে যাই। রাজা বললেন, তুমি যদি আমার আজ্ঞাবহ হও এবং আমাকে ভালোবাসো তবে আগে আমার রাজধানীতে চলো, পরে তোমার বাবার কাছে নিয়ে যাব। রত্নমঞ্জরী
সম্মত হলেন এবং রাজা তাকে নিয়ে রাজধানীতে গিয়ে বেশ কিছুদিন আমোদ আহ্লাদে কাটাবার পর রানীকে তার বাবার কাছে যেতে অনুমতি দিলেন। তখন রত্নমঞ্জরী বললেন, মহারাজ, দীর্ঘদিন মানুষের সঙ্গে বাস করে আমার গন্ধর্বত্ব চলে গিয়েছে। আমি এখন মানুষের মতো হয়ে গিয়েছি। বাবা আমার গন্ধর্বদের রাজা। আমার মনে হয় আমি আর বাবার কাছে ফিরে গিয়ে সেই স্নেহ ভালোবাসা পাবো না। সে দুঃখ আমার কাছে আরো বেদনাদায়ক হবে। তাই আমার ইচ্ছা আমি এখানেই থেকে যাই। রাজা এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনিও চাইছিলেন না রানীকে যেতে দিতে। মন্ত্রীর হাতে রাজ্যভার দিয়ে তিনি আবার আমোদ আহ্লাদে দিন কাটাতে লাগলেন। মন্ত্রী সত্যপ্রকাশ এইসব দেখে শুনে মনের দুঃখে মারা গেলেন। গল্প শেষ করে বেতাল বলল, সেই প্রশ্ন বেতাল আবার করছে, বলো মহারাজ, মন্ত্রী মরল কেন? তখন রাজা বিক্রমাদিত্য বললেন, রাজা পুনরায় রত্নমঞ্জরীকে কাছে পেয়ে নিজ কর্তব্য ত্যাগ করে আনন্দ সাগরে ডুবে যাওয়ায় মনের দুঃখে মন্ত্রী সত্যপ্রকাশ মারা গেলেন। তিনি দেখলেন প্রজারা রাজা হারা হয়ে অনাথ হলো। প্রজাদের সুখ সুবিধা দেখার আর কেউ রইল না। রাজ্যে কোনো কিছু ঘটলে সব দোষ পড়বে মন্ত্রীর উপর। মনের মতো উত্তর পেয়ে বেতাল পুনরায় সেই গাছে গিয়ে ঝুলে রইল, আর রাজা বিক্রমাদিত্য তাকে গাছ থেকে নামিয়ে আনার জন্য আবার তার পেছনে পেছনে ছুটল। তো আজকে তোমাদের একাদশ অধ্যায়ের গল্প শোনালাম। এরপরে তোমাদের দ্বাদশ গল্প শোনাবো। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারো।